সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকেও আপনাদের সামনে আরো একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক বই নিয়ে হাজির হয়েছে। এই বইটি একটি গবেষণাধর্মী বই। মুক্তিযুদ্ধের সময়কালীন এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের নানা ঘটনা প্রবাহ এই বইতে লিপিবদ্ধ করা হয়েছে। বইটি আসলে একটি গবেষণাধর্মী বই, কারণ এই বইটি অজস্র বইয়ের রেফারেন্স লেখা একটি বই। অনেক শ্রমসাধ্য একটি বই। বইটি লিখেছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের আলোচিত সমালোচিত একজন ব্যক্তিত্ব। অনেকেই তাকে খুব পছন্দ করেন, অনেকেই তাকে পছন্দ করেন না, কিন্তু তার বইটি আসলে একটি অনন্য সাধারণ বই। বইটির নাম স্বাধীনতা উত্তর বাংলাদেশ। তো কথা না বাড়িয়ে আমরা বইটি পড়তে শুরু করি। স্বাধীনতা উত্তর বাংলাদেশ, প্রথম খণ্ড, পিনাকি ভট্টাচার্য। প্রকাশ করেছে হরপ্পা প্রকাশনী। উৎসর্গ। স্বাধীন রাষ্ট্রের প্রথম পর্বে নানা নিপীড়ক বাহিনীর হাতে প্রাণদানকারী এবং আহত ও পঙ্গু হয়ে জীবন ধারণকারী নারী পুরুষের স্মৃতির বেদিমূলে তাদের উত্তরসূরিদের দীর্ঘশ্বাসের সাথে করে। এরপরে একটি ভূমিকা রয়েছে, ভূমিকাটি পড়ছি। বাংলাদেশের ইতিহাস লেখার কাজ একেবারে বিপজ্জনক এবং দুরূহ। বাংলাদেশের ইতিহাসের যে বয়ানগুলো হাজির হয়েছে তার সিংহভাগ উদ্দেশ্যমূলক ও খণ্ডিত। এই খণ্ডিত ইতিহাসে বেশিরভাগ সময় ভীরুরা নায়ক আর বীরেরা ভিলেন বা খলনায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন। আমাদেরকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবদান যাদের সবচেয়ে বেশি, সেই তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীরা আমাদের খণ্ডিত সেই ইতিহাসে হয় অনুপস্থিত নয়তো উপেক্ষিত। আমাদের ইতিহাসের তথাকথিত সেকুলার বয়ান দাঁড়িয়েছে অসাম্প্রদায়িকতা আর হাজার বছরের বাঙালি ধারণার উপর ভিত্তি করে। সেই বয়ানে জমিদারি উচ্ছেদের লড়াই নেতৃত্ব দানকারী মুসলিম লীগকে সাম্প্রদায়িক বিভেদকামী রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করে বাতিল করে দেওয়া হয়েছে। সেই বয়ানে শেখ মুজিবের শাসনকাল ছিল স্বর্ণযুগ। তাহলে আসুন এবার এই বইয়ের হাত ধরে প্রবেশ করি সেই কথিত স্বর্ণযুগে। দেখে নেই কেমন ছিল সেই দিনগুলো। মুছে দেওয়া আর ভুলিয়ে দেওয়া সেই ইতিহাসের জগতে আপনাকে স্বাগত জানায়। গল্পের মতো করে লেখা সেই ইতিহাস আপনাকে কখনো বিস্মিত করবে, কখনো আতঙ্কিত করবে, কখনো বা কাঁদাবে। আর নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন এত রক্ত আর ত্যাগের বিনিময়ে যে স্বাধীন রাষ্ট্র গড়ার তৌফিক হয়েছিল আমাদের কোন আদি পাপে, সেই রাষ্ট্রটা প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। অতীতের ভুলগুলো জেনে আগামী প্রজন্ম নতুন এক ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবে, এটাই হোক সবার আকাঙ্ক্ষা। পিনাকি ভট্টাচার্য। এরপরে সূচিপত্র রয়েছে। সূচিপত্রে এখানে দেখা যাচ্ছে যে বইটিতে মোট 22টি অধ্যায় রয়েছে। আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়গুলো উপস্থাপন করবো ইনশাল্লাহ। এরপরে রয়েছে লেখকের প্রকাশিত অন্যান্য বইয়ের তালিকা। প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, পাকিস্তানিদের আত্মসমর্পণ। 1971-এর 16 ডিসেম্বর, সেদিন ছিল বৃহস্পতিবার। ঢাকার অদূরে ডেমরায় কিছুক্ষণ আগেই সূর্যোদয় হয়েছে। শীতের কুয়াশা ঘেঁষে সকাল, আধার তখনও ভালোভাবে কাটেনি। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রায় 800 সৈনিকের সঙ্গে 3 নম্বর সেক্টরের আরো কিছু মুক্তিযোদ্ধা সমবেত হয়েছেন। কাক ডাকায় শিশির সিক্ত ভরে আলো আধারে ঢাকার দিকে মুক্তিযোদ্ধাদের এই দলটির মার্চ করে যাওয়ার প্রস্তুতি চলছে। এরই মধ্যেই খবর এসেছে পাকিস্তানি বাহিনী মিত্র বাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করতে যাচ্ছে। যদিও তখন পর্যন্ত জেনারেল নিয়াজি নিজে থেকে আত্মসমর্পণের কোনো ঘোষণা দেননি, কিংবা মিত্র বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তবু পাকিস্তানি বাহিনীর পরাজয় যে অবধারিত সেটা সকলের মনেই বদ্ধ ছিল। সকলের মধ্যেই বিজয়ের আনন্দের এক
অনির্বাচনীয় অনুভূতি। মুক্ত ঢাকায় প্রবেশের উত্তেজনায় যেন টকবক করে ফুটছে মুক্তিযোদ্ধারা, একে অন্যকে জড়িয়ে ধরছে, অনেকের চোখে আনন্দ অশ্রু। 9 মাসের মরণপণ লড়াই তাহলে শেষ হলো। হঠাৎ তারা লক্ষ্য করলেন ঘন কুয়াশার বুক চিরে একটি সামরিক জিপ আসছে পূর্ব দিক থেকে। সতর্ক হয়ে জিপটিকে লক্ষ্য করতে থাকলেন সবাই। জিপ একটাই, আর সেটা নির্ভয়ে আসছে দেখে সবাই ধরেই নিলেন এটা মিত্রপক্ষীয় সামরিক যান। আরো কাছে আসতে দেখলেন তাদের অনুমান নির্ভুল। জিপে ভারতীয় বাহিনীর ব্রিগেডিয়ার সাবেক সিং বেসামরিক পোশাকে পাকিস্তান আর্মির স্পেশাল কমান্ডো ব্যাটালিয়নের মুক্তিযোদ্ধা মেজর হায়দারকে পাশে বসিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এই দুজন বিজয়ী বীর ইতিহাসের সাক্ষী হতে জেনারেল নিয়াজির আত্মসমর্পণের দলিল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিছুক্ষণ পরে দুজনই বিজয়ীর বেশে ঢাকায় প্রবেশ করবে। শত্রুর সঙ্গে এই যুদ্ধে বিজয়ী হলেও কে জানতো এর কয়েক বছর পরেই এই দুই বীর নিজ নিজ দেশে সহযোদ্ধাদের হাতে সামরিক অভিযানে নিহত হবেন। নিয়তি নির্ধারণ করেই রেখেছিল মেজর হায়দার নিহত হবেন 1975-এর 7ই নভেম্বর জেনারেল খালেদ মোশাররফের সঙ্গে, আর সাবেক সিং নিহত হবেন 1964 সালে স্বর্ণ মন্দিরের ভেতরে শিখ সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা জারনাইল সিং ভিন্দ্রাওয়ালের সঙ্গে। জেনারেল সাবেক সিং অবসর নেওয়ার পর ভিন্দ্রাওয়ালের সামরিক উপদেষ্টা হয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে বিজয়ী বীরদের উপাখ্যানের সঙ্গে তাদের এই ট্রাজিক মৃত্যুর সত্ত্বেও কি লেখা ছিল? ঢাকা নগরী রক্ষার জন্য পাকিস্তানিদের কোনো সুসংগঠিত বাহিনী ছিল না। আত্মসমর্পণের আগে পদাতিক, প্রকৌশল, অর্ডিন্যান্স, সিগন্যাল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সার্ভিস কোরে নিয়ে মোট ফোর্স ছিল 12 কোম্পানি। এছাড়া প্রায় 1500 ইপিসিএফ, 1800 পুলিশ এবং 300 রাজাকার ও আল বদর মিলে পাকিস্তানের পক্ষে মোট সংখ্যা ছিল 5000। এই সৈন্যদের যুদ্ধ করার কোনো ইচ্ছাই ছিল না। তারা নিজ নিজ পজিশনে স্থবির নিশ্চল দাঁড়িয়েছিল এবং ছোট্ট একটা চাপেই ভেঙে পড়ার জন্য প্রস্তুত ছিল। ক্যান্টনমেন্ট বাদে বাকি ঢাকা শহরের রক্ষার দায়িত্ব ছিল পাকিস্তানি ব্রিগেডিয়ার বশিরের উপর। 15 ডিসেম্বর সন্ধ্যায় তিনি জানতে পারেন মিরপুর সেতু অরক্ষিত অবস্থায় রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোর্স একত্রিত করে এক কোম্পানি সৈন্য নিয়ে 16 ডিসেম্বর সকালের দিকে মেজর সালামতকে তিনি মিরপুর ব্রিজের সুরক্ষার জন্য পাঠান। এদিকে 16 ডিসেম্বর সকালেও মিরপুর সেতু অরক্ষিত অবস্থায় আছে, এটা মুক্তিবাহিনীর মাধ্যমে পৌঁছে যায় ভারতীয় কমান্ডো বাহিনীর কাছে। এই খবর পেয়ে তারা সকাল হওয়ার কিছু আগেই ঢাকার দিকে রওনা হন। এদের পৌঁছানোর আগেই মেজর সালামত মিরপুর ব্রিজে অবস্থান নিয়ে নেন। ফলে সেখানে পৌঁছে কমান্ডো বাহিনী প্রতিরোধের মুখোমুখি হয়। এই কমান্ডো দলকে অনুসরণ করে পেছনে আসছিলেন 101 কমিউনিকেশন জোনের জেনারেল নাগরা। তাদের অগ্রযাত্রা থেমে গেল সেতু থেকে কিছু দূরে। জেনারেল নাগরার বাহিনীর সাথে ছিলেন মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী স্বয়ং এবং কাদেরিয়া বাহিনীর চৌকস মুক্তিযোদ্ধাদের একটি অগ্রবর্তী দল। জেনারেল গন্ধর্ব সিং নাগরা আর জেনারেল নিয়াজি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে কোর্সমেট ছিলেন, একসঙ্গে কমিশন পেয়েছিলেন এবং দুজনের বন্ধু ছিলেন। নাগরা নিজেদের নিয়াজিকে আব্দুল্লাহ বলে ডাকতেন। আজ ভাগ্যের পরিহাসে দুই বন্ধু যুদ্ধরত দুই শিবিরে। এক বন্ধু পরাজিত, আরেক বন্ধু কিছুক্ষণের মধ্যেই বিজয়ীর বেশে নগরী ঢুকবেন। নাগরা মিরপুরে আমিনবাজার ব্রিজের ওপার থেকে নিয়াজিকে যে চিঠি লিখেছিলেন সেটি ছিল কোনো বন্ধুর কাছে লেখা বন্ধুর চিঠি। লিখেছিলেন, প্রিয় আব্দুল্লাহ, আমি এখানে এসেছি, তোমার খেলা শেষ। আমি পরামর্শ দিচ্ছি, আমার নিরাপত্তায় চলে এসো। আমি তোমার বিষয়টা দেখব, তোমার প্রতিনিধি পাঠাও। সকাল 9টায় চিরকুটটা জেনারেল নিয়াজের হাতে আসে। সেই সময় তার পাশে ছিলেন মেজর জেনারেল জামশেদ, মেজর জেনারেল ফরমান আলী ও রিয়ার অ্যাডমিরাল শরীফ। মেজর জেনারেল ফরমান
নিয়াজিকে ইংরেজিতে জিজ্ঞেস করলেন, আপনার কোনো রিজার্ভ বাহিনী আছে? জেনারেল নিয়াজির উত্তর, রিয়ার অ্যাডমিরাল শরীফ পাঞ্জাবিতে কথাটা অনুবাদ করে বললেন, কুছ পাল্লে হ্যাঁ, থলেতে কিছু আছে কি? নিয়াজি বৃহত্তর ঢাকার রক্ষক জেনারেল জামশেদের দিকে তাকালেন। জেনারেল জামশেদ মুখে কিছু না বলে এদিক সেদিক মাথা নাড়লেন, যার অর্থ কিছুই নেই, শূন্য। ফরমান তার ফরমান আর শরীফ তখন একসঙ্গে বলে ওঠেন, যদি এই হয় তাহলে যান, যা আসে অর্থাৎ নাগরা করতে বলে তা করেন গিয়ে। জেনারেল নিয়াজি জেনারেল নাগরাকে অভ্যর্থনা জানানোর জন্য জেনারেল জামশেদকে পাঠালেন। 2. ঢাকা শহরের মতিঝিলে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ পিআরজি কলোনি। টেলিগ্রাফের বিহারি প্রকৌশলী ইমতিয়াজ আলম খানের সরকারি ফ্ল্যাটে দূর থেকে ফজরের আজানের শব্দ ভেসে আসছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের শব্দ ভেদ করে দরজা উত্তেজিত করায় হাত। ইমতিয়াজ আলম খান দরজা খুলে দিতেই দেখলেন বাঙালি প্রতিবেশী মোহাম্মদ আলী খান মাল্লুর উত্তেজিত চেহারা। মাল্লু সাহেব ধীর স্থির মানুষ, কিন্তু আজকে তার চেহারা উত্তেজনায় টগবগ করছে। ইমতিয়াজ, তুমি খবর শুনেছ? কি খবর মাল্লু ভাই? আকাশবাণী থেকে বলছে পাকিস্তানি আর্মি আজ সারেন্ডার করবে। হো করে হেসে উঠে ইমতিয়াজ আলম খান বললেন, মাল্লু ভাই, আপনি আকাশবাণীর কথা বিশ্বাস করেন? তখন ইমতিয়াজ আলম খান ঘুণাক্ষরে বুঝতে পারেননি এটাই তার শেষ হাসি হতে যাচ্ছে, আর কয়েক ঘন্টার মধ্যেই তার জীবন উলট পালট হয়ে যাবে। আরে না, বের হয়ে দেখো, খুব নিচু দিয়ে ইন্ডিয়ান বিমান উড়ে যাচ্ছে। পাকিস্তানি আর্মির এন্টি এয়ারক্রাফট গানগুলো কোনো গুলি ছুটছে না। ইমতিয়াজ আলম খানের শির দাঁড়া দিয়ে ঠান্ডা রক্তস্রোত বয়ে গেল। মুখটা যথাসম্ভব স্বাভাবিক রেখে বললেন, মাল্লু ভাই, এটা তো কিভাবে সম্ভব? ইন্ডিয়ান আর্মি তো ঢাকা পর্যন্ত এখনো পৌঁছাতে পারেনি, আর কার কাছে বা নিয়াজি সারেন্ডার করবে? ইমতিয়াজ আলম খানের এই শীতল জবাব মোহাম্মদ আলী খান মাল্লুকে তৃপ্ত করতে পারল না। বিড়বিড় করতে করতে বাসায় ফিরে গেলেন তিনি। এরপর আর বিছানায় যাওয়া হয়নি ইমতিয়াজের। বারবার বারান্দায় গিয়ে দিগন্তে চেয়ে থাকছেন, কি যেন খুঁজছেন। অবশেষে সকাল 10টার দিকে সেই প্রতীক্ষিত আতঙ্ক বজ্র নিনাদে উড়ে এলো খুব নিচু থেকে ভারতীয় ফাইটার জেট। এত নিচু যে পাইলটের চেহারা পর্যন্ত দেখা যাচ্ছে। নিচ থেকে কোনো গুলি নেই, কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া নেই, বোমাবর্ষণ নেই, কিন্তু প্লেনের পেটের ভেতর থেকে অসংখ্য টুকরো কাগজ ছুঁড়ে উড়ে এলো। ঢাকার আকাশে ছেয়ে গেল লিফলেটে বাংলা, ইংরেজি আর উর্দুতে লেখা পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান। 3. ঠিক 9:30টায় মিরপুর ব্রিজের দিক থেকে ঝড়ের গতিতে ছুটে আসা গাড়ির গর্জন শুনে মিরপুর ব্রিজের পশ্চিম প্রান্তে মিত্রবাহিনীর সৈন্যরা উদ্বিগ্ন হয়ে ওঠে। পরক্ষণেই মাটি কাঁপিয়ে কয়েক ঝাঁক গুলির শব্দ। 4-5টি মেশিনগান একসঙ্গে বিকট শব্দে গর্জে উঠে থেমে যায়। চকিতে ঘটে যাওয়া ঘটনার পর আবার থমথমে নীরবতা। গুলি ছুটতেই দ্রুত ধেয়ে আসা গাড়ি দুটি নিশ্চল হয়ে যায়। মিত্রবাহিনীর ভুল ভাঙে। গাড়ি দুটি শত্রুর নয়, মিত্রবাহিনীর। গাড়িতে কোনো সাদা পতাকা বা কাপড় না থাকায় শত্রু ধেয়ে আসছে ভেবে মিত্রবাহিনীর সৈন্যরা গুলি ছুটছিল। পাকিস্তানি হানাদার আত্মসমর্পণ করছে, এই দারুণ সুখবরটি পৌঁছে দিতে ঝড়ের বেগে ছুটে আসছিল তারা। আসার পথে আনন্দের আবেশে কখন গাড়িতে সাদা পতাকার বদলে লটকানো সাদা জামাটি প্রচন্ড বাতাসে উড়ে গেছে তা তারা জানতেও পারেনি। ভুল যখন ভাঙলো তখন যা হবার হয়ে গেছে। 3 জন সঙ্গে সঙ্গে শহীদ। আমিনবাজার স্কুলের পাশে দুটি জিপি নিশ্চল হয়ে আছে। একটিতে 3 জনের মৃতদেহ, রক্তের জিপটা ভেসে গেছে, তখনও রক্ত ঝরছে। এত যন্ত্রণার মাঝেও আহত একজন জিপের স্টিয়ারিং ধরে বসেছিল।
দারুণ সুখবরটা যত তাড়াতাড়ি দিতে পারবে, ততই যেন সহযোদ্ধা হারানোর দুঃখ ও গুলিতে আহত হওয়ার নিদারুণ যন্ত্রণার উপশম হবে। আহত যোদ্ধার গলার স্বর জড়িয়ে আসা সত্ত্বেও যতদূর সম্ভব প্রত্যয় মেশানো কণ্ঠে বিজয়ের ভঙ্গিতে বলল, শত্রুরা আত্মসমর্পণে রাজি, তাদের দিক থেকে এখনই কোনো জেনারেল আসছে। যে মিত্র সেনাই সংবাদ দিল, তার হাঁটুর নিচের অংশ বুলেটে এফোর ওপর হয়ে গেছে। তিনি তার ক্ষতস্থান দুহাতে চেপে ধরে সর্বশেষ সংবাদ দিলেন। 2000 বছর আগের ইতিহাস যেন ভিন্ন পরিপ্রেক্ষিতে ও ভিন্ন পটভূমিতে জীবন্ত হয়ে উঠল। ম্যারাথন থেকে এথেন্স নয়, ঢাকা থেকে মিরপুরে গুলিবিদ্ধ যন্ত্রণাক্লিষ্ট দেহের দ্রুত নিঃশেষিত শক্তি শেষবারের মতো একত্র করে শত্রুর আত্মসমর্পণ তথা পূর্ণ বিজয়ের দারুণ সংবাদ দিলেন এ যুগের বীর সেনানী, এ শতাব্দীর ফ্রিডম ফাইটার্স। আহত ও নিহতদের সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টার আনা হলো। হেলিকপ্টার আমিনবাজার স্কুলের পাশে পাকা বাড়ির সামনে মসজিদের মাঠে নামিয়ে আহত ও নিহতদের উঠিয়ে দেওয়া হলো। হেলিকপ্টার মির্জাপুর হাসপাতালের উদ্দেশ্যে উড়ে যাবার কয়েক মিনিট পর ঢাকার দিক থেকে মার্সিডিজ বেঞ্চ জিপে দখলদার পাকিস্তানি বাহিনীর একজন মেজর জেনারেল, দুজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর, দুজন ক্যাপ্টেন ও কয়েকজন সিপাহী আত্মসমর্পণের আনুষ্ঠানিক পর্ব সারতে এলো। হানাদারদের পক্ষ থেকে সিএএফ প্রধান মেজর জেনারেল জামশেদ আত্মসমর্পণের প্রথম পর্ব সারতে আসেন। মিত্রবাহিনী যথারীতি সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। মেজর জেনারেল নাগরার বামে ব্রিগেডিয়ার সান সিং, তারপর ক্লের, সবশেষে কাদের সিদ্দিকী। জেনারেল সামরিক অভিবাদন জানিয়ে কোমর থেকে রিভলভার বের করে প্রসারিত দুই হাতে নাগরার দিকে বাড়িয়ে দিলেন। মেজর জেনারেল নাগরা বুলেট রেখে রিভলভারটি জামশেদকে ফিরিয়ে দিলেন। এরপর আগের মতো দুই প্রসারিত হাতে তার টুপি দিলেন। নাগরা লাইন থেকে বেরিয়ে জামশেদের টুপিটি কাদের সিদ্দিকীর হাতে দিলেন। জেনারেল ফ্লাগ নাগরার হাতে দিলে সেটা তিনি ব্রিগেডিয়ার সান সিংকে দিলেন। জেনারেল জামশেদ সবশেষে তার কোমর থেকে বেল্ট খুলে দিলে নাগরা তা ব্রিগেডিয়ার ক্লেরকে দেন। তিনি সাময়িকভাবে ব্যবহারের জন্য জামশেদকে আবার তা ফিরিয়ে দেন। মেজর জেনারেল নাগরার গাড়ি থেকে যৌথ বাহিনীর জেনারেল ফ্লাগ খুলে তা পাকিস্তানি বাহিনীর মার্সিডিজ বেঞ্চে লাগিয়ে জামশেদকে নিয়ে সকলে অবরুদ্ধ ঘাটির দিকে এগোলেন। যৌথ বাহিনীর জেনারেল ফ্লাগ উড়িয়ে মার্সিডিজ বেঞ্চ সকাল 10টা 5 মিনিটে নিয়াজির 14তম ডিভিশন সদর দপ্তরের সামনে এসে দাঁড়ায়। কর্নেল মেহতা এবং একজন পাকিস্তানি অফিসারকে পাঠানো হয় টঙ্গীতে। তাদের হাতে ছিল সাদা পতাকা, কিন্তু একটা ট্যাঙ্কের গোলা এসে আঘাত করে তাদের জিপে। জিপের আরোহী 4 জনে নিহত হন। টঙ্গীতে শেষ পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছিল বিকাল 4টার দিকে। জেনারেল নাগরা কয়েকজন সৈন্য নিয়ে ঢাকায় প্রবেশ করলেন সকাল 10টা 40 মিনিটে। তিনি ঢুকলেন গৌরবের শিরোপা ধারণ করে। জেনারেল নিয়াজির অধিকৃত ঢাকার পতন ঘটল ঠিক তখনই। সকাল 9টা, সাকুরা রেস্টুরেন্টের সামনে ও পাশের গলিতে মুক্তিযোদ্ধাদের কয়েকটা দল জড়ো হয়েছে। বর্তমানে কাজী নজরুল ইসলাম এভিনিউ ধরে দলে দলে পাকিস্তানি আর্মি হেঁটে ক্যান্টনমেন্টে ফিরে যাচ্ছে। তাদের বাম হাতের বাজুতে সাদা কাপড় বাঁধা। আত্মসমর্পণের আগে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাকিস্তানি বাহিনীর অবশিষ্ট অংশকে একত্রিত করবার জন্যই তাদের ক্যান্টনমেন্টে নেওয়া হচ্ছে। কে বলবে এই বিষণ্ণ, ভীত এবং নতমুখ সেনারাই গত 9.5 মাস ধরে অবর্ণনীয় বিভীষিকা সৃষ্টি করেছিল সোনার বাংলায়। এদের সবার হাতেই রক্তের দাগ। 11টার দিকে শাহবাগের দিক থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ ধরে ধীর গতিতে আর্মির একটি কনভয় এগিয়ে চলল। কনভয়ের প্রথম জিপটিকে আমরা কাকডাকা ভরে ডেমরা থেকে ঢাকার দিকে আসতে দেখেছি। সেই জিপে আছেন ব্রিগেডিয়ার সাদেক সিং আর মেজর হায়দার।
কনভয়টি ডানে মোড় নিয়ে বিজয়ীর বেশে নিউট্রাল জোন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে দাঁড়ালো। মেজর হায়দার আর সাবেক সিং অগ্রবর্তী দল নিয়ে ঢাকায় পৌঁছেছেন। তাদের মূল দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পাকিস্তানিদের আত্মসমর্পণের ব্যবস্থা করা। ধীরে ধীরে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এলাকায় মিত্রবাহিনী আর মুক্তিবাহিনীর সংখ্যা বাড়তে থাকলো। মুক্তিযোদ্ধারা এর মধ্যেই শাহবাগে রেডিও পাকিস্তান ভবন থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়েছে। অবরুদ্ধ ঢাকায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা পথ করে উঠছে। রাজপথে উৎফুল্ল জনতা মিত্রবাহিনী আর মুক্তিবাহিনীর সঙ্গে কোলাকুলি করছে। পাকিস্তানি সেনাবাহিনীর একটা বড় দল সাকুরার সামনে দিয়ে হেঁটে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিল। এমন সময় উৎসাহী জনতা তাদের ঘিরে ধরল প্রবল উত্তেজনায়। সবাই চিৎকার করে তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, বল শালারা, জয় বাংলা। ওরা ভয়ে ভয়ে বলে, জুই বাংলা, জুই বাংলা। জনতা চেপে ধরে, শালারা শুদ্ধভাবে বল, জয় বাংলা। ওরা তাও বলে, জুই বাংলা, জুই বাংলা। কেউ কেউ ওদের সঙ্গে শুদ্ধ ভাষায় জয় বাংলা বলানোর জন্য হাতাহাতি শুরু করে দিল। এমন সময় কে যেন ফাঁকা ব্রাস্ট ফায়ার করলো। সঙ্গে সঙ্গে গর্জে উঠল পাকিস্তানিদের হাতে থাকা অস্ত্র। উৎসাহের জনতার ছত্রভঙ্গ হয়ে গেল। মিত্রবাহিনী ছুটে এসে পাকিস্তানিদের ঘেরাও করে ফেলল। অবস্থা বেগতিক দেখে পাক সেনারা অস্ত্র মাটিতে ফেলে চিৎকার করে বলতে লাগলো, জুই বাংলা, জুই বাংলা। গোলাগুলিতে বেশ কয়েকজন হতাহত হয়। একজন ভারতীয় সেনা অফিসার ঘটনাস্থলে নিহত হন। পাকিস্তানের জেনারেল রাও ফরমান আলী তখন ইন্টারকন্টিনেন্টালে ছিলেন। তিনি ভারতীয় কয়েকজন অফিসারের সঙ্গে শ্রদ্ধা নিবেদনের জন্য মৃত অফিসারের লাশের পাশে এসে দাঁড়ালেন। রাও ফরমান আলীকে দেখে জনতা আবার খুশি হচ্ছিল। স্লোগান উঠছিল, রাও ফরমানকে ধরো, কুত্তার মতো মারো। রাও ফরমানকে ঘিরে ধরল উত্তেজিত জনতা আর মুক্তিবাহিনী। মেজর হায়দার উত্তেজিত জনতা আর মুক্তিযোদ্ধাদের আটকালেন। সাবেক সিং ইংরেজিতে বললেন, নো মোর ফাইট। রাও ফরমান আলী বললেন, নো মোর ফাইট, পিট পিট পিট। বাংলাতেও বললেন, আর যুদ্ধ নয়, শান্তি শান্তি শান্তি। সেই সময় যান বাঁচানোর জন্য বাংলা বলার চেয়ে ভালো কোনো বিকল্প পাক সেনাদের গণহত্যার অন্যতম কুশীলব জেনারেল রাও ফরমান আলীর মাথায় আসেনি নিশ্চয়ই। 5 16 ডিসেম্বর সকাল 9:15টায় মিত্রবাহিনীর জেনারেল JFR জ্যাকব ভারতীয় বাহিনীর অধিনায়ক জেনারেল মানেক শাহর কাছ থেকে একটা ফোন কল পান। ফোনে মানেক শাহ সন্ধ্যার মধ্যে পাকিস্তানিদের আত্মসমর্পণ করানোর সকল ব্যবস্থা করতে তাকে নির্দেশ দেন। জ্যাকব বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে জেনারেল MH ওসমানী ও উপ অধিনায়ক উইং কমান্ডার AK খন্দকার যেন উপস্থিত থাকেন সেই ব্যবস্থা করতে নিজের দপ্তরকে ব্রিফ করে একটা হেলিকপ্টার নিয়ে যশোর হয়ে ঢাকার তেজগাঁ বিমানবন্দরে নামেন। জ্যাকবের সঙ্গে আসেন আরেক শিখ অফিসার কর্নেল খারা। নানা দিক থেকে মুক্তিযোদ্ধারা পাকিস্তান ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার বকর সিদ্দিকী জ্যাকবকে বিমানবন্দর থেকে জেনারেল নিয়াজির ঢাকা ক্যান্টনমেন্টের দপ্তরে নিয়ে আসেন। সেখানে কিছুক্ষণ আগে মেজর জেনারেল নাগরাও এসে উপস্থিত হয়েছেন। তখনও টঙ্গী সহ নানা অঞ্চলে যুদ্ধবিরতি অগ্রাহ্য করে পাকিস্তানি বাহিনী রক্ত হয়ে আক্রমণ চালাচ্ছিল। জ্যাকব সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিয়াজিকে বলেন তিনি যেন এই লড়াই বন্ধের নির্দেশ দিয়ে একটা অর্ডার ইস্যু করেন। তখনও নানা জায়গা থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছিল ক্যান্টনমেন্টে। জেনারেল জ্যাকব ভারতের প্যারাশুট রেজিমেন্ট ও একটা পাকিস্তানি ইউনিট দিয়ে জেনারেল অরোরাকে রেসকোর্স ময়দানে গার্ড অফ অনার প্রদানের ব্যবস্থা করতে বলেন জেনারেল নাগরাকে। কর্নেল খারা আত্মসমর্পণের শর্ত জেনারেল নিয়াজিকে পাঠ করে শোনান। নিয়াজির দুই চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে থাকে। ঘরে নেমে আসে সুনসান নীরবতা। যে দম্ভ নিয়ে অবর্ণনীয় অত্যাচার আর গণহত্যার নির্মম ইতিহাস তৈরি করেছিল পাকিস্তানি বাহিনী,
জেনারেল নিয়াজির চোখের পানিতেই তা ভেসে যাওয়ার কোনো কারণ ছিল না। পাকিস্তানি বাহিনীর জন্য আরো চূড়ান্ত অপমান অপেক্ষা করছিল। লাঞ্চের সময় পেয়ে যায়। জ্যাকবকে সঙ্গে নিয়ে জেনারেল নিয়াজি আর্মি বেসে লাঞ্চ সারতে যান। তাদের সঙ্গী হন ব্রিটিশ অবজারভারের সাংবাদিক গ্যাভিন ইয়াং। মুরগির রোস্ট দিয়ে মেন কোর্সের স্বাভাবিক খাবার পরিবেশন করা হয়েছে। পাকিস্তানি অফিসাররা স্বাভাবিকভাবে খোশ গল্প করতে করতে দুপুরের ভোজ সারছেন। জেনারেল জ্যাকব আর কর্নেল খারা এক কোণে দাঁড়িয়ে দেখছেন। দা ভিঞ্চি এই ছবিটি আঁকলে হয়তো নাম দিতেন দ্য লাস্ট লাঞ্চ। ভিঞ্চি না থাকলেও খ্যাতিমান সাংবাদিক গ্যাভিন ইয়াং ছিলেন। তিনি পরদিন ব্রিটিশ অবজারভারে এই লাঞ্চ নিয়ে বিশাল নিউজ করলেন। তার শিরোনাম ছিল দ্য সারেন্ডার লাঞ্চ। 6 লাঞ্চ সেরে জেনারেল নিয়াজিকে নিয়ে জেনারেল জ্যাকব বেলা 3টার দিকে তেজগাঁ এয়ারপোর্টে যান জেনারেল অরোরাকে রিসিভ করার জন্য। এর মধ্যেই নানা দিক থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় ঢুকে পড়তে শুরু করেছে। চারদিক থেকে হালকা অস্ত্রের বিচ্ছিন্ন গোলাগুলির শব্দ ভেসে আসছে। নিয়াজিকে বহনকারী গাড়িকে সশস্ত্র মুক্তিযোদ্ধারা আটকে দেয়। কেউ কেউ গাড়ির বনেটের উপর ঝাঁপিয়ে পড়ে। শিখ অফিসার তার পাগড়ি বাঁধা মাথা গাড়ি থেকে বের করে বলেন, নিয়াজি ভারতীয় সেনাবাহিনীর হাতে বন্দী। তাদের এভাবে বাধা দেওয়া মুক্তিবাহিনীর উচিত হচ্ছে না। মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীকে চিনতে পেরে নিয়াজিকে ছেড়ে দেয়। এয়ারফিল্ডে নিয়াজিকে নিয়ে পৌঁছালেও বিপদ কাটে না। অসংখ্য মুক্তিবাহিনীর সদস্য ঢাকায় পৌঁছে গেছে, কিন্তু তখনও পর্যাপ্ত ভারতীয় বাহিনী ঢাকায় এসে পৌঁছায়নি। এই পরিস্থিতিতে নিয়াজিকে অক্ষত কিভাবে রেসকোর্স ময়দানে নিয়ে যাওয়া যাবে, তখন সেটাই বড় দুশ্চিন্তা। এরই মধ্যে এয়ারপোর্টে এক ট্রাক বোঝায় মুক্তিযোদ্ধা এসে দাঁড়ায়। জ্যাকব প্রমাদ করেন। ঝটপট সেই ট্রাক থেকে 3জন সশস্ত্র মুক্তিযোদ্ধা নেমে আসেন। সামনে দুজনের, পেছনে শ্বশ্রুমণ্ডিত চেহারার এক যুবক জ্যাকব আর নিয়াজির দিকে দৃঢ় পদক্ষেপে হেঁটে আসতে থাকেন। যুবকের কাঁধে মেজর জেনারেলের র্যাঙ্ক ব্যাজ লাগানো আছে। কাছে আসতেই জ্যাকব তাকে চিনলেন। তিনি কাদের সিদ্দিকী, যিনি তার বীরত্বের জন্য ইতিমধ্যেই বাঘা কাদের নামে খ্যাত হয়েছেন। দেশের মধ্যে থেকে শত্রু বাহিনীর অস্ত্র কেড়ে নিয়ে একটি বিপুল শক্তিধর বাহিনী গড়ে যুদ্ধ করে গেছেন এই যুবক। জ্যাকব নিয়াজিকে পেছনে রেখে কাদের সিদ্দিকীর দিকে এগিয়ে যান। তিনি কাদের সিদ্দিকীকে বলেন, আত্মসমর্পণের জন্য নিয়াজিকে তো বেঁচে থাকতে হবে। জেনারেল নিয়াজি নির্লজ্জের মতো কাদের সিদ্দিকীর দিকে হাত বাড়িয়ে দেন। নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন বাঘা কাদের। ভারতীয় কমান্ডার নাগরা কাদের সিদ্দিকীকে দুবার বলেন, টাইগার, পরাজিতের সঙ্গে হাত মেলাও। কাদের সিদ্দিকী বলেন, নারীর সম্ভ্রম হরণকারী খুনির সঙ্গে হাত মেলালে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। পেছন ঘুরে কাদের সিদ্দিকী দৃঢ় পদক্ষেপে ট্রাকের দিকে এগিয়ে যান। মুক্তিবাহিনীর তরফ থেকে কে থাকবেন আত্মসমর্পণ অনুষ্ঠানে সেটা তখনও স্থির হয়নি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী আছেন রণাঙ্গন পরিদর্শনে। যিনি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার উজ্জ্বল গুপ্ত আর বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রবকে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে সিলেটে মুক্ত এলাকা পরিদর্শনে গেছেন। 13 ডিসেম্বর ওসমানী এই সফরের পরিকল্পনা করেন। যুদ্ধ পরিস্থিতি যেভাবে অগ্রসর হচ্ছে এবং চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে, তাতে এখন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বাইরে যাওয়া ঠিক হবে না। এই মর্মে মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খন্দকার পরামর্শ দিলেও ওসমানী সেটাই কর্ণপাত করেননি। 7 13 ডিসেম্বর বিকেলে মুক্ত হয়েছে কুমিল্লা। এটা M8 হেলিকপ্টারে ব্রিগেডিয়ার গুপ্তের তত্ত্বাবধানে কুমিল্লা পৌঁছান শেখ কামাল, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, জেনারেল ওসমানী আর মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল M.A. রব। বিশ্রামের জন্য কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছে সবাই হতভম্ব। ওসমানী সাহেবকে হাত বাড়িয়ে রিসিভ করছেন কয়েকজন ভারতীয় বাঙালি। একে একে তারা পরিচয় দিলেন, আমি মুখার্জি IAS, আমি গাঙ্গুলি IPS ইত্যাদি।
ওনারা বললেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে তারা গতকাল এখানে পৌঁছেছেন। কুমিল্লা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা শহরের আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার সমন্বয় করবেন। 16 ডিসেম্বর সকালে ব্রিগেডিয়ার গুপ্ত জানালেন, আজ ঢাকায় পাকিস্তানে সেনারা আত্মসমর্পণ করবে। আশ্চর্য, ওসমানী সাহেব একেবারে চুপ, কোনো কথা বলছেন না। জেনারেল ওসমানী রেডিসি শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল জাফরুল্লাহ চৌধুরীকে বলল, স্যার কখন রওনা হবেন তা তো বলছেনই না। জাফর ভাই, আপনি যান, জিজ্ঞেস করে সময় জেনে নিন। অধীর আগ্রহে আমরা সব অপেক্ষা করছি। ডাক্তার জাফরুল্লাহ জিজ্ঞেস করায় ওসমানী সাহেব উত্তেজিত ইংরেজিতে বললেন, ঢাকার পথে রওনা হওয়ার জন্য কলকাতা থেকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের কোনো নির্দেশনা পায়নি। আপনাকে অর্ডার দেবে কে? আপনি তো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। জাফরুল্লাহ বললেন, যুদ্ধক্ষেত্রে আমি সর্বেসর্বা, কিন্তু মূল আদেশ আসে মন্ত্রিসভা থেকে, প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের বরাতে। বিষণ্ণ মুখে বললেন জেনারেল ওসমানী। কিন্তু তিনি আসন্ন ঢাকা পতনের সংবাদ জানেন এবং প্রবাসী সরকারের নির্দেশের অপেক্ষা করছেন। সঙ্গীদের অস্থিরতা দ্রুত বাড়ছে আর বাড়ছে। শেখ কামাল বারবার ডাক্তার জাফরুল্লাহকে চাপ দিচ্ছেন আবার ভালো করে বুঝিয়ে বলে ওসমানী সাহেবকে রাজি করাতে ঢাকা রওনা হওয়ার জন্য। ঘণ্টাখানেক পর জেনারেল ওসমানী অত্যন্ত বেদনাতাড়িত কণ্ঠে বললেন, আমার ঢাকার পথে অগ্রসর হওয়ার নির্দেশ নেই। আমাকে বলা হয়েছে পরে প্রবাসী সরকারের সঙ্গে একযোগে ঢাকা যেতে। দিনক্ষণ তাজউদ্দিন আহমেদ সাহেব জানাবেন। গণতন্ত্রের আচরণে যুদ্ধের সেনাপতি প্রধানমন্ত্রীর অধীন, এটাই সঠিক বিধান। তিনি ব্রিগেডিয়ার গুপ্তকে ডেকে জিজ্ঞেস করলেন, সিলেটের কি অবস্থা? সিলেট ইজ ক্লিয়ার, ব্রিগেডিয়ার গুপ্ত জানালেন। তাহলে চলুন আমরা সিলেট যাই। সেখানে গিয়ে আমার বাবা মায়ের কবর জিয়ারত করব। শাহজালালের পূর্ণ মাজারে আমার পূর্বপুরুষরা আছেন। জেনারেল ওসমানী শেখ কামালকে ডেকে সবাইকে তৈরি হতে বললেন। আধা ঘন্টার মধ্যে হেলিকপ্টার উড়ল আকাশে। নিরুপদ্রব যাত্রা সিলেটের পথে। পরিষ্কার আকাশ, হেলিকপ্টারে যাত্রী জেনারেল ওসমানী ও তার এডিসি শেখ কামাল, মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল এম.এ. রব, রিপোর্টার আল্লামা, ব্রিগেডিয়ার গুপ্ত, ভারতীয় 2 পাইলট এবং ডাক্তার জাফর।